তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দেবরা পার্ট 1 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে জুনিয়র এনটিআরের ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছু মিস করে ফেলবেন। আর এই মুভিটা রিলিজ হয়েছে মাত্র কিছুদিন আগে, যা মানে বুঝতেই পারছেন খুবই নতুন একটা মুভি। আর এই মুভির লাস্টে যেই টুইস্টটা আমাদেরকে দেখানো হয়েছে, সেইটা দেখার পরে আপনি পুরোপুরি শকড হয়ে যাবেন। আসলে এটা বাহুবলী লেভেলের একটা মুভি, আর টুইস্টটাও ঠিক বাহুবলীর মতোই একটা টুইস্ট। সো যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মুম্বাইয়ের পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং হচ্ছে, যেখানে একটা মিনিস্টার সমস্ত আইপিএস অফিসারদের সাথে মিটিং করছিল আর তাদের সবাইকে বলছিল যে আমাদের দেশের মধ্যে দুইটা বিশাল বড় টেরোরিস্ট গ্রুপের জন্ম হয়েছে, যাদের দুজনের নাম হচ্ছে দয়া এবং ইয়াতি। আর সে এইটাও বলে দেয় যে দয়া আর ইয়াতি দুজনই হচ্ছে গিয়ে ভাই ভাই। আর তাদের এই গ্রুপটা দয়া বিদেশে বসে ম্যানেজ করে আর ইয়াতি দেশের সাইডটাকে ম্যানেজ করে। তবে ইদানিং ভারতের গোয়েন্দা সংস্থা এই খবরটা পেয়েছে যে এই দুইটা গ্রুপ আরব দেশগুলো থেকে বিশাল বড় একটা ফান্ডিং পেয়েছে, আর সেই ফান্ডিংয়ের টাকাগুলো দিয়েই তারা বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ভারতে আমদানি করার ট্রাই করছে। যদিও এমন অস্ত্রশস্ত্র তারা অনেক আগে থেকেই ইন্ডিয়াতে আনতো, তবে এইবার তারা অনেক বেশি মাত্রায় আনার ট্রাই করছে। এই জন্য মিনিস্টার তাদের সবাইকে বলে যে আমাদের এটা যে কোনো ওয়েতে আটকাতে হবে। আর যেহেতু আমরা জানি না যে তারা কোন ওয়েতেই মালগুলোকে এদিকে আনে, এই জন্য আমাদের সবার প্রথমে এইটা খুঁজে বের করতে হবে যে তারা কোন রাস্তায় মালগুলো আনার ট্রাই করছে। তো এখন এই কেসের সমস্ত দায়িত্বটা একটা অফিসারকে দিয়ে দেওয়া হয়। যদিও এই অফিসারের নামটা আমাদেরকে মুভিতে বলা হয় না, তবে সে হচ্ছে গিয়ে সাউথ অ্যাক্টর অজয়। আর যখনই অজয় এই কেসটা পেয়ে যায়, তখন সে দ্রুত তার কাজে লেগে পড়ে। আর যখন এই অফিসার ইনভেস্টিগেশন শুরু করে, তখন সে ইয়াতির একটা লোককে পেয়ে যায় আর তাকে নির্মমভাবে টর্চার করে সে জিজ্ঞেস করে যে সে এখন ইয়াতিকে কোথায় পাবে। তবে এই লোকটা তাকে বলে যে যদিও আমি ইয়াতির জন্য কাজ করি, তবে বিগত 3 মাস ধরে আমি ইয়াতিকে দেখিনি, হয়তোবা সে ইন্ডিয়াতে নেই। এখানে অজয় তাকে জিজ্ঞেস করে যে তারা যে ইলিগাল ওয়েপেনগুলো ইন্ডিয়াতে আনার ট্রাই করছে, সেগুলো তারা কিভাবে আনে। কারণ যদি তারা শিপের মাধ্যমে এগুলোকে আনার ট্রাই করে, তাহলে ইন্ডিয়ার যে নেভি আছে তারা যখন শিপগুলোকে সার্চ করবে তখনই তারা সেগুলোকে পেয়ে যাবে। তবে নেভি অনেক বছর ধরেই এমন কিছু পাচ্ছে না। আর এটা শোনার পরে সেই লোকটা তাকে অ্যান্সার করে বলে যে আসলে সেই মালগুলো তারা শিপ থেকে তখনই নামিয়ে ফেলে যখন শিপটা পানির মধ্যে থাকে। এই জন্য যখনই শিপগুলো পোর্টে আসে, তখন পোর্টের অফিসার সার্চ করেও তেমন কিছু পায় না। তবে এটা শোনার পরে অজয় একটু বেশি শকড হয়ে যায়, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এত বড় বড় শিপের বড় বড় কন্টেইনারগুলো পানির মধ্যে ল্যান্ড করানো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তবে কিভাবে তারা এটা করছে এইটাই সে বুঝতে পারছিল না। তবে এইটা শোনার পরে সেই লোকটা আবারও তাকে বলে যে তাদের ইলিগাল বিজনেসের জন্য যেই শিপগুলো আছে, সেগুলো মুম্বাইয়ের কাছেই রত্নাগিরিতে আসে। আর এই রত্নাগিরি হচ্ছে গিয়ে তামিলনাড়ু এবং মুম্বাইয়ের মাঝামাঝি একটা জায়গা, যেটা কোস্টাল এরিয়া। তবে রত্নাগিরি পৌঁছানোর আগেই আমরা জাহাজ থেকে সমস্ত ইলিগাল মালগুলোকে বের করে ফেলি। আর জাহাজ থেকে এই সমস্ত মালগুলোকে বের করার জন্য আশেপাশের গ্রামের যে মানুষজন আছে তারা আমাদেরকে সাহায্য করে। তো এখন এগুলো জানার পরে অফিসার অজয় দ্রুত রত্নাগিরি চলে আসে। আর এখানে ভালো করে ইনভেস্টিগেশন করার পরে সে এটা জানতে পারে যে যেই মালগুলো এখানে নামানো হয়, সেগুলো যাতে পরবর্তীতে পুলিশ ধরতে না পারে, সেই জন্য আশেপাশের যেই লোকালরা আছে তারা তো তাদেরকে সাহায্য করেই, বরং এখানে ডিএসপিও তাদের সাহায্য করে। কারণ সেখানে ডিএসপি হচ্ছে গিয়ে খুবই করাপ্টেড একটা অফিসার, আর তার নাম হচ্ছে গিয়ে ডিএসপি তুলসী। এখন এইটা শোনার সঙ্গে সঙ্গেই টিম চলে আসে সেই ডিএসপি অফিসারের কাছে। আর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানতে পারে যে আসলে যেই মালগুলো এখানে নামানো হয়, সেই সমস্ত মালগুলো আশেপাশের গ্রামের মানুষজনই নামিয়ে নিয়ে আসে। আর তাদের যেই লিডার আছে তার নাম হচ্ছে গিয়ে ভাইরা। এখন এগুলো জানার পরে অফিসার অজয় চলে আসে ভাইরার সাথে মিট করতে। তবে সে একজন পুলিশ হিসেবে তার সাথে মিট করতে আসে না, সে তার সাথে মিট করতে আসে অ্যাজ এ স্মাগলার হিসেবে। আর সে তাকে অফার দিয়ে বলে যে আমি নিজেও স্মাগলিংয়ের ব্যবসা করি, আমি চাই শিপ থেকে আমার ইলিগাল মালগুলোকে নিজে নামিয়ে আনতে। এটার জন্য তোমার সাহায্য আমার দরকার। আমি জানি যে তুমি অলরেডি এই কাজগুলো করো, সো যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। তবে আমরা দেখতে পারি এইটা শোনার পরে ভাইরা তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি আর আমার টিম একটা সময় এই কাজগুলো করতাম, তবে এখন আমরা এই কাজগুলো করি না। তবে এগুলো শোনার পরে অজয় তাদের উপরে চিল্লানো শুরু করে। আর সে তাদেরকে উল্টাপাল্টা বলে যে তোমাদের যেই কাজ সেটা তোমাদের করতেই হবে, আর নয়তো তোমাদের খবর আছে। তবে এইটা শোনার পরে ভাইরা প্রচণ্ড রাগ করে ফেলে। আর সে তার লোকজন নিয়ে তাদের সবাইকে পেটানো শুরু করে আর তাদের সবাইকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেয়। আর যখনই অজয় গ্রাম থেকে বাইরে একটা সমুদ্রের পাড়ে আসে, তখনই সে এখানে একটা বৃদ্ধ লোককে দেখতে পারে। যেই বৃদ্ধ লোকটার নাম ছিল সিঙ্গাপ্পা। এখানে অজয় সিঙ্গাপ্পাকে ভাইরা এবং তার গ্রুপ সম্পর্কে জিজ্ঞেস করে এবং তারা যে ইলিগাল অ্যাক্টিভিটিগুলো করে সেই সমস্ত ব্যাপারগুলো তার থেকে জানতে চায়। তবে সিঙ্গাপ্পা এগুলো শোনার পরে তাকে বলে যে এইটার পেছনে একটা বিশাল বড় স্টোরি আছে। তবে সেই স্টোরিটাকে ভালো করে বুঝতে হলে তোমাকে আগে আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের গ্রামের ইতিহাসটা জানতে হবে। এইটা বলেই সে তার ইতিহাসটা বলা শুরু করে। সে বলে যে আজ থেকে কয়েকশো বছর আগে এই এলাকার আশেপাশে একটা রাজ্য ছিল, যেই রাজ্যের মানুষজন ছিল খুবই ভয়ঙ্কর। আসলে তারা এক একজন ছিল যোদ্ধা,
তারা নির্ভয় যোদ্ধা ছিল এবং খুবই কঠোর যোদ্ধা ছিল। এই জন্য যখনই তাদের উপরে কেউ আক্রমণ করতে যেত তখন তারা খুব সহজেই তাদেরকে প্রতিহত করে ফেলতো আর তাদেরকে পরাজিত করেই বাড়ি ফিরত। তবে এতগুলো যুদ্ধবিগ্রহ করার জন্য এই রাজ্যের আর্থিক একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায়, যেই ক্ষতিটা তারা কোনোভাবেই সামলে উঠতে পারছিল না। এর মধ্যে আবার ইংরেজরা চলে আসে আর এই জন্য তাদেরকে আবার ইংরেজদের সঙ্গেও যুদ্ধ করতে হয়। তারা কোনো রকমের যুদ্ধ করে ইংরেজদের এখান থেকে ভাগিয়ে তো দেয়, তবে যেই আর্থিক ক্ষতিটা তাদের হয়ে গিয়েছিল এটা তারা কোনোভাবেই সামলে উঠতে পারেনি। একটা পর্যায়ে রাজ্যটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই জন্য পরবর্তীতে সেই যোদ্ধারা যারা এতদিন রাজ্যকে প্রোটেকশন দিয়েছিল তারা নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য আশেপাশেই ছোট ছোট গ্রাম করে থাকা শুরু করে। আসলে এখানে সমস্ত যোদ্ধারা মিলে 4টা গ্রাম বানিয়েছিল, যেই 4টা গ্রামের 4 জন লিডার ছিল, মানে এক একটা গ্রামের জন্য এক একটা লিডার, যে কিনা পুরো গ্রামটাকে কন্ট্রোল করত। আর যেহেতু এখন এই রাজ্যটা শেষ হয়ে গিয়েছিল আর তাদের বেতন ভাতাও বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য তাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য তারা সমুদ্রের মধ্যে নেমে মাছ শিকার করা শুরু করে। আর এই মাছ শিকার করে যা টাকা পয়সা পেত সেটা দিয়েই তারা সংসার চালানো শুরু করে। তবে এগুলো করেও আমাদের ভাগ্য আমরা বদলাতে পারিনি। আমাদের ভাগ্য দিন দিন খারাপ থেকে খারাপই হয়ে যাচ্ছিল, আমরা আরও বেশি গরিব হয়ে যাচ্ছিলাম। তবে এরপরে হঠাৎই একটা মিরাক্কেল হয়ে গেল, যেই জন্য আমাদের গ্রামের ভাগ্য পুরোপুরি বদলে গেল। আসলে এই ভাগ্যটা বদলেছিল 12 বছর আগে। এখানে সিঙ্গাপ্পা বলে যে আজ থেকে ঠিক 12 বছর আগে আমাদের গ্রামে 2টা লোক এসেছিল, যেখানে একজন ছিল ডিএসপি আরেকজন ছিল মুরুগা। এখানে সিঙ্গাপ্পা বলে যে ডিএসপি তুলসী এবং মুরুগা আমাদেরকে একটা কাজের অফার দিয়েছিল। আসলে যেহেতু আমাদের গ্রামের মানুষজন খুবই শক্তিশালী ছিল এবং তারা ছিল খুবই নির্ভয়, এই জন্য তারা সেই সমস্ত কাজগুলোও করতে পারত যেগুলো সাধারণ মানুষরা করতে পারতো না। আর এই সুযোগটাই ডিএসপি তুলসী এবং মুরুগা নিয়েছিল। আসলে মুরুগা একটা গ্যাংয়ের সাথে জড়িত ছিল, যেই গ্যাংটা ইললিগাল ওয়েতে ইন্ডিয়াতে বিভিন্ন ওয়েপেন আমদানি করে, যেমন অস্ত্র, বম এবং গোলাবারুদ থেকে শুরু করে সমস্ত কিছু। তবে যেহেতু পোর্টে গেলে এই সমস্ত জিনিসগুলো ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য মুরুগা তাদেরকে অফার দিয়েছিল যাতে করে তাদের লোকজন বিভিন্ন কৌশল খাটিয়ে পোর্টে যাওয়ার আগেই তাদের মালগুলোকে সেখান থেকে বের করে ফেলে। আর যেহেতু এটার জন্য অনেক টাকা অফার করা হয়েছিল, এই জন্য আমাদের গ্রামের লোকজন লোভে পড়ে গিয়েছিল, তারা এটার জন্য নাও করতে পারেনি। আর এরপর থেকেই তারা এই কাজটা করা শুরু করে দিয়েছিল। আর এরপরে সিঙ্গাপ্পা আইপিএস অজয়কে বলা শুরু করে দেবারার কাহিনীটা। এখানে সে তাকে বলে যে আজ থেকে 12 বছর আগে যখন এই কাজগুলো শুরু হয়েছিল তখন আমার গ্রামের লিডার ছিল দেবারা। আর দেবারা ছাড়াও যে বাকি 3টা গ্রামের লিডার ছিল তার মধ্যে একজন ছিল ভাইরা, আরেকজন ছিল কুঞ্জারা, আরেকজন ছিল রিয়াপ্পা। এখন তারা 4 জন লিডার মিলেই তাদের গ্রামের সমস্ত ফাইটারদেরকে এক জায়গায় করেছিল এবং এই কাজটার জন্য সবাইকে রেডি করেছিল। এরপরে যখন সিঙ্গাপ্পা দেবরার কাহিনীটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তখন আমরা দেবরার ফ্যামিলি সম্পর্কেও জানতে পারি। আমরা জানতে পারি দেবরার ঘরে তার প্রেগনেন্ট ওয়াইফ আছে, তার বৃদ্ধ মা আছে এবং একটা ছেলে আছে যার বয়স 13 থেকে 14 বছর। আর যেহেতু দেবরার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এই জন্য পরবর্তীতে তার একটা মেয়েও হয়েছিল। আসলে দেবরা তার ফ্যামিলি নিয়ে খুবই হ্যাপি ছিল। আর যেই কাজটা দেবরার তার লোকজন করছিল সেই কাজটা থেকে তারা খুব ভালো একটা টাকাও ইনকাম করছিল। এখন এমন করে সব কিছু তো ঠিকঠাকই চলছিল, তবে গল্পের সামনে আমরা জানতে পারি ভাইরা নামের সেই লোকটা, মানে যে অন্য একটা গ্রামের লিডার, সে দেবরাকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল করতো। আর সে জেলাস ফিল এই জন্য করতো কারণ দেবরা ছিল একজন নির্ভয় লিডার, এই জন্য তার গ্রামের মানুষজন তাকে সম্মান তো করতোই, এছাড়া বাকি 3 গ্রামের মানুষজনও তাকে পছন্দ করতো। আর শুধু এখানেই না, এই 4টা গ্রামের মানুষজন মিলে প্রত্যেকটা বছর একটা পূজা করে, যেই পূজাকে বলা হয় শাস্ত্র পূজা। আর এই শাস্ত্র পূজার মধ্যে প্রত্যেক গ্রাম থেকে 2 জন মানুষ পার্টিসিপেট করে। আর এরপরে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হয়। আর এই মারামারির মধ্যে যারাই শেষ পর্যন্ত টিকে যায় আর বাকি সমস্ত মানুষজনকে হারিয়ে দেয় তারাই উইনার হয়ে যায়। আর যারা এই ফাইটটা উইন করে তারা তাদের পূর্বপুরুষদের সমস্ত অস্ত্রগুলো পেয়ে যায়, মানে সেই সমস্ত অস্ত্রগুলো যেগুলো তার পূর্বপুরুষরা শিকার টিকার করার জন্য ইউজ করতো। আর তাছাড়া যেই অস্ত্রগুলো উইন করতো সে এগুলো তার ঘরের মধ্যে রাখতো, যেটা কিনা ছিল খুবই সম্মানের একটা ব্যাপার। আর সেই অস্ত্রগুলো যার কাছে থাকতো গ্রামের সমস্ত মানুষজন তাকে অনেক বেশি সম্মান করতো। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে বিগত কয়েকটা বছর যাবৎ এই পূজার ফাইটের মধ্যে দেবরাই বারবার করে উইন করতো, ভাইরা কোনোদিনও তাকে হারাতে পারতো না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই ভাইরা সবসময় দেবরাকে নিয়ে জেলাস ফিল করতো। তবে সবসময় ভাইরা দেবরার সামনে এইটাই শো করতো যে আসলে সে তার বন্ধু আর সে সবসময়ই তার ভালো চায়, তবে আসলে এমনটা ছিল না। আর এরপরে আমরা গল্পতে জানতে পারি যে আসলে এই গ্রামের 15-16 বছরের একটা ছেলে ছিল যে কিনা স্কুলে লেখাপড়া করার জন্য শহরে যেত। আর সবসময় তাকে গ্রাম আর শহরের যেই মাঝখানের রাস্তাটা আছে এটা দিয়েই যাতায়াত করতে হতো। তবে হঠাৎই একদিন কিছু গুন্ডারা তাদের বাসটাকে ঘেরাও করে ফেলে আর তাদের বাসটার মধ্যে গোলাগুলি করা শুরু করে, তাদের বাসের পুরোটা বম দিয়ে উড়িয়েও দেয়। এরপর এখানে যত মানুষজন ছিল তাদের সমস্ত জিনিসপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। আর এরপরে যখন এই ছেলেটার ডেড বডি দেবরার গ্রামে আসে তখন দেবরা তাকে দেখার পরে খুবই আপসেট হয়ে যায়, কারণ এই ছেলেটার বাবাও কিছুদিন আগে মারা গিয়েছিল, এই জন্য সে একটু বেশি আপসেট ছিল। তবে তখনই দেবরা এবং বাকি 3 গ্রামের লিডারদের সাথে মিট করতে মুরুগা এবং ডিএসপি তুলসী চলে আসে। এখানে তারা তাদের সবাইকে বলে যে কালকেই আমাদের নতুন একটা শিপমেন্ট আসছে, সো তোমরা কাজের জন্য রেডি হয়ে যাও।
তবে এটা শোনার পরে দেবরা তাকে বলে যে আমাদের এই কাজটাকে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত, কারণ এখন কোস্টাল গার্ডরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। যদি আমরা এই কাজটা করতে যাই তাহলে আমাদের ধরা পড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তবে ডেবরার এই কথা শোনার পরে ভাইরা আর কুঞ্জাপ্পা সরাসরি বলে দেয় যে যদি ডেবরা না আসতে চায় তাহলে সে আসবে না, তাকে ছাড়াও এই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। তবে তখন চতুর্থ গ্রামের যে লিডার ছিল মানে রায়াপ্পা নামের সেই লোকটা, সে দেবরাকে কনভিন্স করার ট্রাই করে। সে দেবরাকে বলে যে তুমি আমাদের সঙ্গে আসো, কারণ যদি তুমি আমাদের সঙ্গে থাকো তাহলে আমরা যদি খারাপ পরিস্থিতির মধ্যে পড়েও যাই তাহলে তুমি আমাদেরকে সেভ করে নিয়ে আসতে পারবে। আর এই জন্য ফাইনালি তার কথা রাখার জন্য দেবরা তাদের সঙ্গে আসতে রাজিই হয়ে যায়। তবে এইবার যেহেতু কোস্টাল গার্ডদের শক্তি একটু বেশিই ছিল, এই জন্য যখন ডেবরার তার লোকজন মালগুলোকে আনলোড করার ট্রাই করছিল তখন কোস্টাল গার্ডরা এসে তাদেরকে ঘিরে ফেলে আর তাদের সবাইকে ধরে ফেলে, মানে ডেবরার তার সমস্ত লোকজনকে। এরপরে এখানে কোস্টাল গার্ডদের যেই সিনিয়র অফিসার ছিল মানে যে সবচেয়ে বেশি সিনিয়র, সে তাদের সবাইকে বলা শুরু করে যে আমি এখানে আশেপাশেই বাস করি, এই জন্য ডেবরা আর তার সমস্ত লোকজনকে আমি খুব ভালো করেই চিনি। আমি তো শুনেছিলাম তোমাদের বাপদাদারা নাকি অনেক বেশি বাহাদুর ছিল, তারা নাকি দেশকে বাঁচানোর জন্য কত কিছু করেছে, তারা ইংরেজদের সাথে পর্যন্ত ফাইট করেছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি তাদের বাচ্চা নাতিপুতিরা এখানে দেশের বিরুদ্ধে গিয়ে ইললিগাল কাজ করছে। আর সে বলে যে তোমরা এমন এমন মানুষজনকে সঙ্গ দিচ্ছ যারা কিনা আমাদের দেশকে ধ্বংস করতে চায়। এরপর সে তাদের সবার সামনে দু একটা কন্টেনার খোলে আর সেই কন্টেনারের মধ্যে কি আছে সেগুলো তাদেরকে দেখায়। সে দেখায় যে এখানে বম, অস্ত্র এবং নানান রকমের জিনিসপত্র আছে যেগুলো দিয়ে ইললিগাল কাজ করা হয়। এখানে অফিসার তাদেরকে বলে যে যখনই কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এই অস্ত্রগুলো চলে যায় তখন এগুলোর ইউজ করেই তারা আমাদের মানুষজনকে মারে, আমাদের ভাইদেরকে মারে, আমাদের বোনদেরকে মারে। এখন অফিসারের এই কথাগুলো শোনার পরে ডেবরা কিছু একটা ফিল করতে পারে আর সে তখনই মনে করে তার গ্রামের সেই ছেলের মৃত্যুর কথা, কারণ এই অস্ত্রগুলোর সাহায্যেই সেই ছেলেটার মৃত্যু হয়েছিল। যদি এই অস্ত্রগুলো ভারতের মধ্যে কোনোভাবে না আসতো তাহলে হয়তো সেই ছেলেটা বেঁচে যেত। আর এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর এই সমস্ত কাজগুলো করবে না, এই সমস্ত কাজ থেকে সে এখন দূরে চলে যাবে। তবে তখনই সে নোটিস করে যে বাকি যেই লিডাররা আছে মানে ভাইরা, রায়াপ্পা, কুঞ্জারা এবং তার সমস্ত লোকজন সোজা গিয়ে অফিসারদের উপরে আক্রমণ করে দেয় আর এক এক করে তাদেরকে মারা শুরু করে। তবে এগুলো কোনোভাবেই সে সাপোর্ট করছিল না, এই জন্য দেবরা তার নিজের লোকজনেরই বিপক্ষে চলে যায় আর তাদের সবাইকে থামতে বলে আর তাদের সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর এই জন্য তারা সবাই এই কন্টেনারগুলোকে এখানেই রেখে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ডেবরা যাওয়ার আগে অফিসারদের কাছে প্রমিস করে যায় যে এরপর থেকে সে আর এইরকম ইললিগাল কাজ কোনোদিনও করবে না আর কাউকে করতেও দিবে না। তার গ্রামের কেউ যদি এটা করার ট্রাই করে তাহলে সে যদি একাও হয় তবুও সে তাকে আটকাবে। তবে এরপরে যখনই তারা তাদের গ্রামে ব্যাক করে তখনই তাদের সঙ্গে মিট করতে মুরুগা আর ডিএসপি তুলসী চলে আসে আর তারা তাদের জিনিসপত্রগুলো চায়। তবে তখন তাদের সামনেই দেবরা তাদের সমস্ত জিনিসপত্রগুলোকে পুড়িয়ে দেয় আর সে তাদেরকে বলে দেয় যে তোমাদের সাথে আমরা আর কোনোদিন কাজ করছি না। আর সে এটা অ্যানাউন্স করে সবার সামনে বলে দেয় যে আজ থেকে শুধুমাত্র এই গ্রামই না, বাকি 4 গ্রামের কেউই তাদের সঙ্গে কাজ করবে না। মুরুগার বলাতেই কেউই আর জাহাজ থেকে মাল আনলোড করতে যাবে না। এখন যখনই ডেবরা এটা বলে দেয় তখন আমরা দেখতে পারি ডেবরা আর রায়াপ্পার গ্রামের মানুষজন তাকে সাপোর্ট করে, তবে ভাইরা এবং কুঞ্জাপ্পার গ্রামের সমস্ত মানুষজন তার বিরোধিতা করা শুরু করে, কিছু তো তার উপরে অ্যাটাক করতেও চলে আসে। তবে ডেবরা তার শক্তির সাহায্যে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে তার অস্ত্রের সাহায্যে তাদের পিঠের মধ্যে এক্স বানিয়ে দেয়। আর এরপর সে তাদের সবাইকে ভয় দেখিয়ে বলে দেয় যে যদি এরপরে কেউ এমনটা করার সাহস করো তাহলে তার সঙ্গেও ঠিক এমনটাই আচরণ করা হবে। যদিও ডেবরার এগুলো বলে দেওয়ার পরেও গ্রামে এমন অনেক মানুষজন ছিল যারা কিনা ইলিগাল কাজগুলো করছিল এবং তাদের সবাইকে সাহায্য করছিল। তবে যতবারই তারা এগুলো করতে যেত ততবারই ডেবরা তাদের সবাইকে ধরে আচ্ছা রকম ধোলাই করত আর তাদের সবার পিঠে এক্স বানিয়ে দিত, যাতে করে এই মেসেজটা সবার কাছে গিয়ে পৌঁছে যায় যে যারাই এই কাজটা করতে যাবে তাদের কপালেই শনি আছে। আর এই জন্য বাধ্য হয়ে 4 গ্রামের মানুষজন তাদের আগের পেশায় আবারও ব্যাক করে, মানে তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো কোনোভাবেই বাইরা মানতে পারছিল না, কারণ মাছ ধরে সে তেমন করে জীবিকা নির্বাহ করতে পারছিল না যেমন করে মালগুলোকে আনলোড করে সে পারছিল। এই জন্য সে ডেবরার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে আর সে ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়ার প্ল্যানিং করে। সে গিয়ে কুঞ্জাপার গ্রামের মানুষজনের সাথে একটা মিটিং করে আর ফাইনালি তারা সবাই মিলে প্ল্যানিং করে যে তারা দেবরাকে রাস্তা থেকে সরিয়েই ফেলবে, মানে তাকে চিরতরে শেষ করে দিবে। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পারি রায়াপ্পা নামের সেই লোকটা মানে চতুর্থ গ্রামের যে লিডার, তার বোনের বিয়ে তার গ্রামে ছিল। এই জন্য এখানে দেবরা এবং বাকি সমস্ত লোকজনকে ইনভাইট করা হয় আর তারা সবাই এখানে এসে ফুর্তি করছিল। তবে এই সুযোগটা নিয়েই ভাইরা আর কুঞ্জাপ্পা দেবরাকে অনেক বেশি মদ খাইয়ে দেয়, যেই জন্য দেবরা অনেকটা বেশি মাতাল হয়ে যায়, সে তার কন্ট্রোল রাখতে পারছিল না। আর এই মাতাল অবস্থায় তারা তার কানের মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে আসলে গ্রামে এমন কিছু মানুষজন আছে যারা এই বিয়েটার সুযোগ নেওয়ার ট্রাই করছে, এই বিয়েতে তুমি ব্যস্ত থাকবে আর তারা তখন গিয়ে ইলিগাল মালগুলোকে আনলোড করবে আর অনেক বেশি টাকা ইনকাম করে ফেলবে। এইটা শোনার পরে দেবরার মাথা আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য সে সমুদ্রের পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আর এই জন্য যখনই ডেবরা তাদেরকে থামানোর জন্য সমুদ্রের পাড়ে আসে তখন সে বুঝতে পারে আসলে এই সমস্ত ব্যাপারগুলো ছিল একটা প্ল্যান, যেগুলো ভাইরা আর কুঞ্জাপ্পা করেছে। কারণ ভাইরা আর কুঞ্জাপ্পার গ্রামের মানুষজন এখানে দাঁড়িয়েছিল আর তাদের হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু অস্ত্র ছিল। আর এই জন্য তারা ডেবরাকে দেখার সঙ্গে সঙ্গেই তার উপরে আক্রমণ করে দেয়। তবে যেহেতু ডেবরা ছিল খুবই পাওয়ারফুল একজন ফাইটার, এই জন্য নেশাও তাকে কাবু করতে পারছিল না। সে নেশা অবস্থায় এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে আর এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। এরপরে পরদিন সকালবেলা যখন সমস্ত গ্রামের মানুষজন এটা জানতে পারে তখন তারা দৌড়ে সেই জায়গায় চলে আসে যেই জায়গায় এই লাশগুলো পড়েছিল, মানে যেখানে ডেবরার উপরে আক্রমণ করা হয়েছিল। তারা এসে দেখতে পারে যে যারাই ডেবরার উপরে আক্রমণ করেছে তাদের প্রত্যেকের ডেড বডি এখানে পড়ে আছে আর নিশানা স্বরূপ তাদের পিঠের উপরে এক্স লেখা আছে। আর তাছাড়া এখানে একটা পাথরের উপরে সে কিছু একটা লিখেও দিয়ে গিয়েছে। আর যখন গ্রামের মানুষজন ভালো করে এটাকে চেক করে তখন তারা বুঝতে পারে যে এটা ডেবরাই লিখেছে। আর যখন তারা এটাকে পড়ে তখন আমরা জানতে পারি যে ডেবরা লিখেছে এখন সে গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কারণ এই গ্রামে থাকাটা তার জন্য সেফ না। এখন সে বাইরে থেকেই 4টা গ্রামকে খুবই ভালো করে নজরদারির উপরে রাখবে, আর যারাই এরকম ইল্লিগাল কাজ করার ট্রাই করবে তাদেরকে সে এমন করেই শাস্তি দিবে যেমন করে মাত্র সবাইকে দেয়া হয়েছে, মানে তাদের সবাইকেও সে শেষ করে দিবে। তবে ডেবরার এত কিছু করার পরেও এখানে এমন মানুষজন এখনও ছিল যারা কিনা ডেবরাকে পাত্তাই দিচ্ছিল না। তারা আবারও সেই ইল্লিগাল কাজগুলো করার ট্রাই করতো। তবে যতবারই তারা এগুলো করার ট্রাই করতো ততবারই ডেবরা তাদের সবাইকে মেরে ফেলতো আর তাদের পিঠে এক্স বানিয়ে দিত। আর যখন এমন করে বারবার হচ্ছিল তখন চারো গ্রামের মানুষজন এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তারা বুঝতে পারে যে যদি তারা ইল্লিগাল কিছু করার ট্রাই করে তাহলে ডেবরা তাদের একজনকেও ছাড়বে না। এই জন্য তারা বাধ্য হয়ে আবারও ফিশিং করা শুরু করে দেয়। তো এরপরে এমন করে করেই 10 থেকে 11টা বছর পার হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি ডেবরার যেই ছেলেটা ছিল সে এখন অনেকটা বড় হয়ে গেছে, যে কিনা দেখতে হুবহু তার বাবার মতো। তবে এখানে একটা ব্যাপার আমরা দেখতে পারি যে যেখানে ডেবরা ছিল একজন ভয়ঙ্কর ফাইটার এবং সাহসী একজন নেতা, সেখানে তার ছেলে হচ্ছে খুবই ভীতু একটা মানুষ আর সে মারামারি করতে প্রচণ্ড ভয় পায়। আর তখন এদিকে আমরা ভাইরাকেও দেখতে পারি যে কিনা এখন ডেবরাকে অনেক বেশি ঘৃণা করে আর ডেবরাকে মারার জন্য সে উঠে পড়ে লেগে গিয়েছে। এই জন্য সে সেই সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় করে যাদের বাবাদেরকে ডেবরা মেরে ফেলেছিল। আর এরপর সে ছোটোবেলা থেকেই তাদেরকে ট্রেনিং করে করে জোয়ান বয়সে এমন বানিয়ে ফেলে যেন তারা এক একটা কিলিং মেশিন। আর সে তাদেরকে এই জন্য এমন করে ট্রেন করে বড় করেছে যাতে করে তারা যখনই ডেবরাকে সামনে পাবে তখনই তাকে মেরে ফেলতে পারে। তো এরপর আমরা দেখতে পারি গ্রামের সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল, তারা খুবই নর্মাল একটা লাইফ লিড করছিল। আর যারাই ইলিগাল কিছু একটা করার ট্রাই করতো তাদের অবস্থা ডেবরা ঠিক তেমনটাই করতো যেমনটা সে সবার সাথে করতো। তবে এরপরে হঠাৎ করেই একদিন বাইরার গ্রামের একটা লোক ডেবরার মেয়েকে টিস করে দেয়, মানে ডেবরার ছেলে বাড়ার বোনকে। তবে যখনই বাড়াই বাবাটা জানতে পারে তখন সে তাদের সবাইকে ধরে পেটানো শুরু করে আর তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে সেখান থেকে চলে যায়। তবে যখন মারটার খাওয়ার পরে ছেলেগুলো সেখান থেকে চলে যাচ্ছিল তখনই বাইরা এসে তাদের একজনকে শেষ করে দেয়। আর পরদিন সকালবেলায় এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে যে আসলে বাড়ার বোনকে টিস করার জন্য সে সমস্ত বাচ্চাদেরকে আচ্ছা রকম পিটিয়েছে আর মারতে মারতে তো একজনকে মেরেই ফেলেছে। এখন যখনই ভাড়া জানতে পারে যে তার পেটানোর জন্য একটা ছেলের মৃত্যু হয়ে গেছে আর সেই ছেলেটা হচ্ছে ভাইরার গ্রামের ছেলে, তখন সে সোজা চলে আসে ভাইরার সাথে মিট করতে আর তার কাছে সে এসে মাপ চায়। তবে ভাইরা তাকে বলে যে আমি তোমাকে তখনই মাপ করব যখন তুমি আমার হয়ে কাজ করবে। আর এটা শোনার সঙ্গে সঙ্গেই ভাড়া রাজি হয়ে যায়, সে 19-20 চিন্তাও করে না যে কী কাজ করতে হবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ভাইরা অলরেডি মুরুগান এবং ডিএসপি তুলসীর সাথে একটা ডিল করে নিয়েছিল। আসলে সে তাদেরকে ভরসা দিয়েছিল যে আমার গ্রুপটা এখন এতটাই স্ট্রং হয়ে গেছে যে আমাদেরকে তোমরা চাইলে কাজ দিতে পারো, কারণ যদি আমরা কাজ করতে যাই আর আমাদের সামনে ডেবরা চলে আসে তাহলে তারা সবাই মিলে ডেবরাকে শেষ করে দিবে। তবে এইবার যখন ভাইরা কন্টেনার নেয়ার জন্য তার সমস্ত লোকজনকে পাঠায় তখন সে সঙ্গে সঙ্গে ভাড়াকেও পাঠিয়ে দেয়। আর সে ভাড়াকে এটা বলে দেয় যে যদি কন্টেনার আনার সময় তোমার বাবা দেবরা আমাদেরকে বাধা দিতে আসে তাহলে তোমাকে তোমার বাবাকেই খুন করতে হবে। তবে এরপরে যখনই তারা কন্টেনারগুলো নামানোর ট্রাই করছিল তখনই তারা দেখতে পারে কেউ একজন তাদের উপরে আক্রমণ করে দেয় আর এক এক করে তাদেরকে টেনে পানির মধ্যে নিয়ে যায়। এরপর যখনই তাদেরকে উপরে তোলা হয় তখন তারা দেখতে পারে যে যাদেরকেই পানির মধ্যে টানা হয়েছিল তাদের সবার পিঠের মধ্যে এক্স বানানো হয়েছে, মানে তাদের সবাইকে এমন করেই মারা হয়েছে। আর এগুলো দেখার পর তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ডেবরা এখনও শহর থেকে গ্রামের মধ্যে এসে বারবার করে তাদের উপরে আক্রমণ করছে। তবে তখন আমাদের সামনে এই ব্যাপারটা খোলাসা হয় যে আসলে এই সমস্ত কাজগুলো দেবরা করছিল না, এই সমস্ত কাজগুলো করছিল দেবরার ছেলে ভাড়া। আর ভাড়া যখন তাদের সবাইকে ধরে এক এক করে পিটিয়ে তাদের সবার পিঠের মধ্যে এক্স বানিয়ে দেয় আর তাদের সবাইকে এরপরে শেষ করে দেয় তখন সে নৌকাটা নিয়ে সোজা চলে আসে সমুদ্রের পাড়ে। আর তখন তার সঙ্গে মিট করতে চলে আসে কুঞ্জাপ্পার নামে সেই বৃদ্ধ। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করা হয় যে যেদিন রাতের বেলায় ডেবরা মাতাল অবস্থায় ছিল আর তার উপরে আক্রমণ করা হয়েছিল সেই দিন রাতের বেলায় তাকে মেরে ফেলা হয়েছিল। তবে এখানে কুঞ্জাপ্পা আর ডেবরার ছেলে ভাড়া মিলে ডেবরার ডেড বডিটাকে সরিয়ে দিয়েছিল আর এরপর থেকেই তারা তাকে গল্পের মধ্যে জীবিত রেখেছিল যাতে করে এই 4 গ্রামের মধ্যে যে একটা ভয় আছে সেই ভয়টা সবসময় তাদের মধ্যে থাকে।
আসলে তারা এই কাজগুলো এই জন্য করেছিল যাতে করে এই গ্রামের মানুষজন ইললিগাল কাজগুলো করার আগে 3 বার চিন্তা করে। আর তাছাড়া ডেবরার মৃত্যুর পরে যেই সমস্ত মানুষজনকে মারা হয়েছে, যাদের পিঠের মধ্যে এক্স বানানো হয়েছিল, সেই সমস্ত কাজগুলো তার ছেলে বাড়াই করেছিল। তবে এখানেই একটা বিশাল বড় কোয়েশ্চেন চলে আসে, কারণ আমাদেরকে বলা হয়েছে সেদিন রাতের বেলায় ডেবরার মৃত্যু হয়ে গিয়েছিল, মানে যেদিন রাতের বেলায় মাতাল অবস্থায় তার উপরে আক্রমণ করা হয়েছিল। তবে কোয়েশ্চেন হচ্ছে ডেবরাকে যারা মারতে এসেছিল তাদের সবার মৃত্যু হয়ে গিয়েছিল, তাহলে ডেবরাকে মারল কে? আর যদি সবাইকে মারার পরে ডেবরার মৃত্যু হয়ে যায় তাহলে সে আসলে কোথায় চলে গেল? তবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদেরকে এই মুভির মধ্যেই দিয়ে দেওয়া হয়। আমরা লাস্টের দিকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাই। আসলে আমরা জানতে পারি যে সেদিন রাতের বেলায় যখন ডেবরার উপরে তারা আক্রমণ করেছিল তখন ডেবরা এক এক করে তাদের সবাইকে মেরে ফেলেছিল। তবে এর পরেই ডেবরার সঙ্গে মিট করতে চলে আসে তার ছেলে ভারা, আর ভারাই এসে তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। মানে আমরা বুঝতে পারি যে ডেবরার খুনি আর অন্য কেউ না, তার খুনি হচ্ছে তার নিজের ছেলে ভারা, যে কিনা তার বাবাকে মাত্র 14 বছর বয়সেই খুন করেছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। যদিও মুভিতে আমাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে, কিন্তু এই মুভিটা শেষের দিকে আরও বিশাল বড় একটা কোয়েশ্চেন আমাদের সামনে দাঁড় করিয়েছে। সেটা হচ্ছে ডেবরাকে কেন তার ছেলে মারল, মানে এটার পেছনে কী এমন কারণ ছিল যে ছেলেই তার বাবাকে খুন করলো। সেই ব্যাপারটার অ্যান্সারটাই আমরা পার্ট 2 এর মধ্যে পাবো, যেটা হয়তোবা খুব শীঘ্রই রিলিজ করা হবে। আর যেমনটা আমি বলেছিলাম যে এই মুভিটার বাহুবলীর মতো একটা মুভি, আর এটার টুইস্টটাও বাহুবলীর মতো। কারণ বাহুবলী দেখার পরে সবার মনের মধ্যে একটাই কোয়েশ্চেন এসেছিল যে কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল। আর ঠিক এমন করেই ডেবরা দেখার পরে সবার মাথায় একটাই কোয়েশ্চেন আসছে যে ডেবরার ছেলে ভারা কেন ডেবরাকে খুন করলো। যাই হোক, আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মনে হচ্ছে, এটার পেছনে কি কারণ থাকতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।